আজকে আমি যে মুভিটি এক্সপ্লেন করতে যাচ্ছি এই মুভির নাম স্পেশাল ডেলিভারি। দেখতে খুবই সহজ সরল একটা মেয়ে, বাট সে এমন এক ভয়ঙ্কর ইলিগাল ডেলিভারি সার্ভিস দেয় যেখানে সে প্রোডাক্ট ডেলিভারি দেয় না, বরং যে কোনো মানুষকে মাফিয়াদের হাত থেকে বাঁচিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় নিরাপদে পৌঁছে দিয়ে আসে। আর মজার ব্যাপার হলো মাফিয়াদের সাথে লড়াই করতে মেয়েটির কোনো অস্ত্রের প্রয়োজন পড়ে না। মেয়েটির অস্ত্র হলো মেয়েটির গাড়ি, কারণ মেয়েটি গাড়ি চালাতে এতটা দক্ষ যে একবার গাড়িতে ঢুকে স্টিয়ারিং হাতে নিলেই যেন সে সাক্ষাৎ যমদূত। তার একটাই নীতি, টাকা দাও গাড়িতে ওঠো, ডেলিভারির 100% গ্যারান্টি। কিন্তু এক রাতে মেয়েটির গাড়িতে এমন এক বাচ্চা ওঠে যাকে ধরার জন্য শহরের সবচেয়ে বড় মাফিয়া গ্যাং পিছনে লেগেছে, যে গ্যাংয়ের সাথে পুলিশ ফোর্স পর্যন্ত হাত মিলিয়েছে। পরিস্থিতি এমন যে নিজের যান বাঁচাতে যে কেউ বাচ্চাটিকে গ্যাংয়ের হাতে সঁপে দিবে। কিন্তু এই মেয়ে ভাইরে ভাই অন্য এক লেভেলেরই সাইকো। গাড়ির ড্রাইভিং সিটে বসলে তার লাইফে ভয় বলতে কিছু নেই। ব্যাস সে পুলিশ ফোর্স ও মাফিয়া গ্যাংদের সাথে টক্কর দিয়ে বাচ্চাটিকে নিয়ে পুরো শহর যেভাবে চষে বেড়ায় তা এনজয় করার মতো। তো সিট বেল্ট বেঁধে নিন, এখন হেভি ফাস্ট ড্রাইভ করতে চলেছেন। হাই, আমি এসআর রোমানা, ফিল্মি আপু ইউটিউব চ্যানেলের নতুন আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগত। মুভির শুরুতে আমরা ইউনহা নামের একটা মেয়েকে দেখতে পাই যে পেশাই সে লেভেলের দক্ষ একজন গাড়ি ড্রাইভার। তো ইউনহা একটা পুরোনো মডেলের মডিফাইড গাড়ি কালেক্ট করতেছে, কেন সেটা একটু পরে জানতে পারবেন। তো ইউনহা গাড়ির চাবিটা পেলে তো ইউনহার বাবা মা কেউ নেই। সে ছোটবেলায় উত্তর কোরিয়া থেকে চোরাই পথে পালিয়ে এখানে এসেছে এবং মিস্টার বোক নামের একটা লোক সেই ছোটবেলা থেকেই ইউনহাকে বাবার মতো ভালোবাসা দিয়ে লালন পালন করে বড় করেছে। মিস্টার বোক পেশায় একজন পুরনো গাড়ি রিসাইকেল রিলেটেড কোম্পানির মালিক, মানে সে পুরনো ভাঙাচোরা গাড়ি কেনে এবং সেগুলো মডিফাই ও মেরামত করে পুরো একদম নিউ লুক দিয়ে বিক্রি করে। কিন্তু এটা গেল বোকের অফিসিয়াল বিজনেস। বাট মিস্টার বোক আসলে এই ব্যবসার আড়ালে স্পেশাল ডেলিভারি নামের এমন একটা ইলিগাল ডেলিভারি সার্ভিস দেয়, যে সার্ভিসের আন্ডারে তারা হাই সিকিউরিটি প্রদান করে যে কোনো জিনিস বা যে কাউকে এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছে দেয়। তো এতক্ষণ যে বোকের কথা বলছিলাম এটাই সেই বোক। ইউনহা গাড়িটা নিয়ে তাদের সেই মেকানিক্স গ্যারেজে পৌঁছালে সেখানে আসিফ নামের একটা ছেলেকে দেখতে পাই যে এই গ্যারেজে মেকানিক্স হিসেবে কাজ করে। এই আসিফ আসলে পাকিস্তান থেকে এসেছে। তো ইউনহা অফিসে তার বসের কাছে পৌঁছালে শুনতে পাই তার বস একটা স্পেশাল ডেলিভারির অর্ডার নিচ্ছে। ইউনহার ফ্রিজ খুলে দেখে তার রাখা বিয়ারের ক্যানটা নেই। রেগে মেগে বসের দিকে তাকালে বসের টেবিলের উপরে সেটা দেখতে পাই। ইউনহা এসে রেগে মেগে সেটা নিতে ধরতেই বস থামাই ও বলে একটা ডেলিভারি আছে, মাতাল হলে গাড়ি চালাতে পারবি না। এই বলে বস একটা চিরকুট দিয়ে বলে রাতে একটা ডেলিভারি আছে, শিউল শহর থেকে একটা লোককে গাড়িতে তুলে নিয়ে বোয়াংতুক বন্দরে পৌঁছে দিতে হবে। ইউনহা বলে অতিরিক্ত 15% চার্জ বেশি নিব, বলো রাজি? বস বলে ঠিক আছে, যা 15% বেশি দিব। ব্যাস ইউনহার ঠিকানা ও পিক আপ টাইম লেখা চিরকুটটা নিয়ে বেরিয়ে পড়ে। তো যে লোকটিকে সিকিউরিটির সাথে ডেলিভারি সার্ভিস দিতে এসেছে সেই লোকটি গাড়িতে উঠে দেখে ড্রাইভার একটা মেয়ে। এটা দেখে লোকটি তার পিএকে মারতে থাকে ও বলে এই মেয়েকে ভাড়া করেছিস? একজন মেয়ে কিভাবে আমাদেরকে সিকিউরিটি দিয়ে নিয়ে যাবে? পিএ বলে স্যার শত্রুপক্ষ আমাদেরকে ফলো করতেছে, তাই আপনি আগে গাড়িতে উঠে পড়েন। লোকটি গাড়িতে উঠে পড়লে ইউনহা বলে সিট বেল্ট পরে নিন। লোকটি বলে কি এমন জোরে যাবে যে সিট বেল্ট পরতে হবে? ইউনহা বলে গাড়ি স্টার্ট দিলাম তাহলে। হ্যাঁ হ্যাঁ দাও। ব্যাস
তো ইউনহা লোকটিকে সাকসেসফুলি লোকেশনে পৌঁছে দিলে লোকটি খুশি হয়ে ইউনহাকে এক্সট্রা অনেক টাকা দিয়ে বলে আমার টিমে কাজ করবে, এখানে যা স্যালারি পাও তার ডাবল দিব। কিন্তু ইউনহা লোকটির কথায় পাত্তা না দিয়ে চলে যায়, কারণ সে তার বস বককে প্রচন্ড রকম ভালোবাসে। তো ইউনহা ডেলিভারিটা দিয়ে বসের কাছে আসলে বস ইউনহার ভাগের টাকাটা দিয়ে দেয়। ইউনহা বলে বস আমি এত লাইফ রিস্ক নিয়ে ডেলিভারিগুলো করতেছি, প্রফিট 50-50 ভাগ করা যায় না? বস বলে তুই কি ভাবছিস আমি বেশি লাভ করছি? আরে এই প্রতিষ্ঠান চালাতে এত এত খরচ আছে না। এই বলে বস ইউনহার সিগারেট বক্স থেকে একটা সিগারেট নিয়ে খেতে ধরে। ইউনহা বলে ঠিক আছে 50-50 না করলেন। এই বলে ইউনহা বসের ঠোঁট থেকে সিগারেটটা নিয়ে নিলে বস বলে আরে সিগারেট নিলি কেন? ইউনহা বলে দেখেন না বক্সের গায়ে লেখা আছে ধূমপান মৃত্যু ঘটায়, আর আপনি আমার মুরব্বী, আপনি মরে গেলে আমি কামাই করব কিভাবে? এই বলে ইউনহা বাসায় চলে যায় আর সিন চলে আসে দোসিক নামের এক দক্ষ বেসবল প্লেয়ারের বাসায়। বাসাতে আমরা দোসিকের ছোট একটা বাচ্চাকেও দেখতে পাই, এর নাম সুন। এই সময় টিভিতে দেখি দোসিককে নিয়ে একটা নিউজ প্রচার হচ্ছে, যেখানে বলা হচ্ছে দোসিক যে বর্তমান সময়ে দেশের জনপ্রিয় একজন বেসবল প্লেয়ার, সে সংবাদ সম্মেলনে একটা ঘোষণা দিয়ে দেশে সাড়া ফেলে দিয়েছে। সে পেশাদার বেসবল খেলার ম্যাচ জালিয়াতির তথ্য ফাঁস করে দিয়েছে। ম্যাচ ফিক্সিং এর সাথে জড়িত ওয়েবসাইটগুলোর বিষয়ে তদন্ত চলছে। এই বলে নিউজে দোসিকের একটা সাক্ষাৎকার প্লে করা হলে দেখা যায় দোসিক বেসবল খেলায় ম্যাচ ফিক্সিং এর সাথে কে কে জড়িত এবং কিভাবে তারা ম্যাচ ফিক্সিং করে সেই গোপন তথ্যগুলো বলতেছে। এই সময় আমরা দেখি দোসিক তার বাসার লুকোনো একটা জায়গা থেকে অনেক কষ্টে একটা ডিভাইস বের করছে। এটা আসলে একটা হাইটেক সিকিউরিটিওয়ালা লকারের আনলকার রিমোট। এমন সময় টিভিতে আরেকজনের সাক্ষাৎকার শুরু হয়। দোসিকের ছেলে সুমন বলে বাবা টিভিতে একজন তোমার ব্যাপারে বলছে। দোসিক দৌড়ে এসে দেখে একজন বলতেছে এই ম্যাচ ফিক্সিং এর আসল মূল হোতা দোসিক নিজেই। সে এতদিন ম্যাচ ফিক্সিং করেছে আর এখন অবসর নিয়েছে, তাই এসব দোষ অন্যের উপর চাপিয়ে নিজে ক্লিন হওয়ার চেষ্টা করছে। এইসবের সাথে জড়িত ওয়েবসাইটগুলো সে নিজেই পরিচালনা করে আসছিল। এমন প্রমাণ পুলিশের হাতে এসে পৌঁছেছে। এইসব শুনে দোসিক দুম করে টিভিটা বন্ধ করে দেয় ও তার ছেলেকে বলে তুমি সকল কিছু প্যাকিং শেষ করেছো? সুমন বলে হ্যাঁ। এদের কথা শুনে আমরা বুঝতে পারি এরা বাড়ি ছেড়ে কোথায় জানি যাওয়ার প্ল্যান করছে। সিন কাট হয়ে একটা ফেক পাসপোর্ট তৈরির এজেন্সিতে আসলে আমরা দেখি দোসিক এখানে তার ও তার ছেলের ফেক পাসপোর্ট বানাতে দিয়েছিল। এটা দেখে আমাদের মাথায় আসে তাহলে কি দোসিক কি আসল ক্রিমিনাল এবং সে তার ছেলেকে নিয়ে দেশ ছেড়ে পালাচ্ছে? তো দোসিক এজেন্সি লিডারকে বলে তোমাদের নৌকা কখন ছাড়বে? লোকটি বলে রাত 9টায়। মানে দোসিক নৌকাতে করে চোরাই পথে চায়না পালাতে চাচ্ছে। তো লোকটি বলে তুমি আমাকে পাসপোর্ট বানাতে যত টাকা দিয়েছো তাতে তো মনে হচ্ছে তোমার অনেক টাকা, তাহলে তুমি নৌকাতে করে পালাতে যাচ্ছ কেন? দোসিক বলে কেন, সমস্যা কি? লোকটি হেসে দিয়ে বলে কেউ নৌকাতে করে পালাতে গেলে 90% ক্ষেত্রেই দেখা যায় নৌবাহিনীর হাতে ধরা পড়ে যায়। দোসিক ভয় পেয়ে বলে তাহলে উপায়? লোকটি বলে এমন সিচুয়েশনে স্পেশাল ডেলিভারি সার্ভিস আছে যারা তোমাকে নিরাপত্তার সহিত পালানোর নিশ্চয়তা দিবে। তবে হ্যাঁ ওদের সার্ভিসটা অনেক ব্যয়বহুল, কিন্তু আশা করি তোমার সেই টাকা আছে। বলো সার্ভিস নিবে? দোসিক হ্যাঁ বললে লোকটি বলে ঠিক আছে টাকা দাও, আমি ফোন করে ডিল করে দিচ্ছি। সিন চলে আসে কিউংপিল নামের একটা পুলিশের কাছে। আমরা দেখি সে তার গোপন একটা অফিসে এসে সেখানকার লকারে থাকা সকল টাকাগুলো একটা বস্তায় ভরতেছে, কারণ এই কিউংপিলই আসলে ম্যাচ ফিক্সিং চক্রের মূল হোতা। আর হ্যাঁ এই কিউংপিলের সাথে দোসিক পার্টনার হয়ে কাজ করছিল। তো দোসিক মুখ খুলতে শুরু করেছে, তাই কিউংপিল তার বিরুদ্ধে সকল প্রমাণ মুছে ফেলার চেষ্টা করছে। কিন্তু টাকাগুলো ছোট লকার থেকে সরানোর পর এখানে রাখা সেই রিমোটটা খুঁজে পাচ্ছে না, যেটা আমরা দোসিকের কাছে দেখেছি। তো কিউংপিল তার ম্যানেজারকে বলে রিমোটটা কোথায়? ম্যানেজার বলে দোসিক বলল আপনি নাকি এই রিমোটটা ওকে দিতে বলেছেন, তাই আমি ওকে দিয়ে দিয়েছি। এটা শুনে কিউংপিল অবাক হয়ে বলে তুই জানিস ওকে যে লকারের রিমোটটা দিয়েছিস সেই লকারে কত টাকা আছে? কত? 30 বিলিয়ন। এটা শুনে ম্যানেজার তো শক। সে হাউমাউ করে কাঁদতে থাকে ও পায়ে ধরে বলে বস প্লিজ আমাকে ক্ষমা করে দিন, আমি এসব জানতাম না। কিউংপিল বলে ঠিক আছে সিগারেট খাবি? ম্যানেজার খুশি হয়ে যায়। ব্যাস আমরা দেখি তো এরপর কিউংপিল তার টিমের লোকদেরকে বলে দোসিক নিশ্চয়ই সুযোগ পেলে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করবে, তার আগে ওকে ধরতে হবে। সিন দোসিকের কাছে আসলে দেখি সে গাড়ি চালিয়ে বাসায় ফিরতেছে আর দোসিকের ছেলে সুন দোসিকের ফোনে কার্টুন ভিডিও দেখতেছে। এমন সময় কিউংপিল দোসিককে কল করলে সুন না বুঝে দুম করে কলটা রিসিভ করে। কিউংপিল বলে কিরে আমার 30 বিলিয়ন টাকা চুরি করে কোথায় ঘাপটি মেরে আছিস? যাই হোক যেখানেই থাক আমার লকারের সিকিউরিটি রিমোটটা দিয়ে যা। দোসিক রেগে মেগে বলে তুই কি রিমোটটা নিয়ে আমাকে এমনি ছেড়ে দিবি? কিউংপিল বলে তুইও কি এভাবে আমার থেকে পালিয়ে থাকতে পারবি? দেখ খুব শীঘ্রই আমি তোর সামনে হাজির হচ্ছি, সাহস থাকলে আয় শালা, আমি মরে গেলেও তোর টাকা দিব না। এইসব শুনে কিউংপিল চুপচাপ কলটা কেটে দেয়। সিন চলে আসে সকালবেলা ইউনহার কাছে। সকাল হতেই ইউনহার পোষা বিড়ালটা বেডে উঠে ইউনহার ঘুম ভাঙায়। ইউনহা বিড়ালটিকে আদর করে দিয়ে বেড থেকে উঠেই বিড়ালটির জন্য এবং নিজের জন্য খাবার বানায়। তো ইউনহার বিড়ালটির নাম পোডন। ইউনহার একলা জীবনে তার একমাত্র সঙ্গী এই পোডন, তাই ইউনহা পোডনকে নিজের সন্তানের মতো ভালোবাসে। তো ইউনহা কাজে যাওয়ার জন্য রেডি হয়ে পোডনকে আদর করে বাইজা নিয়ে চলে আসে, কিন্তু ইউনহা
কাজে আসতেই ইউনহার বস মিস্টার বোক এসে একটা ফোন এগিয়ে দিয়ে বলে সেগুলো একটা ডেলিভারি ডিল পেয়েছি পেয়ংতেক সমুদ্র বন্দর রাত 9টায়। সমুদ্র বন্দরের কথা শুনে ইউনহা বুঝে যায় এটা ফেক পাসপোর্ট এজেন্সি লিডার ইমকি বাংয়ের কাজ। ইউনহা বলে আপনাকে না বলেছিলাম ইমকি বাংয়ের কাজ নিবেন না, ওই শালা সুবিধার না। বস বলে আরে অনেক বেশি টাকা দিবে। তারপরে ওই ইউনহা রাজি হয় না। বস বলে ডিল যখন নিয়ে ফেলেছি তো ক্যান্সেল করি কেমনে, এবারের মতো ওর কাজটা কর প্লিজ। ইউনহা বলে ঠিক আছে তাহলে 50-50। বস উপায় না পেয়ে রাজি হয়ে যায় ও সিন কাট হতে দেখি বস একটা ম্যাপ বের করে বলতেছে এটা হচ্ছে সেই স্টেডিয়াম যেখান থেকে তোকে লোকটিকে পিক আপ করে নিতে হবে এবং নিরাপত্তার সহিত পেয়ংতেক সমুদ্র বন্দরে পৌঁছে দিতে হবে। আর হ্যাঁ এই লোকটির সাথে তার একটা পিচ্চি বাচ্চাও থাকবে। ব্যাস ইউনহা মিশনে যাওয়ার জন্য রেডি হতে শুরু করে ও বরাবরের মতো গাড়ির অনেকগুলো ফেক নাম্বার প্লেট ব্যাগে তোলে যাতে পথের মাঝে বারবার গাড়ির নাম্বার প্লেট চেঞ্জ করতে পারে। আর হ্যাঁ বস ইউনহাকে যে ফোনটি দিল সেটা আসলে একটা পুরনো 2G ফোন। প্রতিবারই ইউনহা যখন কোনো মিশনে যায় তাকে এমনভাবে পুরনো একটা করে ফোন দেয় যে ফোন দিয়েই ইউনহা সেই মিশনের সকল যোগাযোগ করে। এরপর মিশন শেষে সেই ফোনটা এরা ফেলে দেয়। তো বস এবার সেই স্টেডিয়ামের ম্যাপ বের করে বলে ক্লায়েন্ট এই স্টেডিয়ামের এই পাশে আছে, তুই গিয়ে স্টেডিয়ামের ঠিক অপোজিট পাশে এখানে থামবি এবং তোর গাড়ির প্লেট নাম্বারটা ক্লায়েন্টের মোবাইলে একটা মেসেজ করে দিবি। এরপর 9টায় ক্লায়েন্ট তার ছেলে সহ তোর কাছে পৌঁছাতেই তাদেরকে পিক করে নিবি ও হাই সিকিউরিটির সাথে পেয়ংতেক সমুদ্র বন্দরে পৌঁছে দিয়ে পেমেন্ট দিয়ে সোজা আমার কাছে চলে আসবি, কোথাও যেন কোনো গড়বড় না হয়। ব্যাস আসিফ পুরনো একটা গাড়িকে এই মিশনের জন্য রেডি করে দিলেই ইউনহা যেতে ধরে। বস দৌড়ে এসে থামাই ও ইউনহার ইমার্জেন্সি সেফটি টুলস দিয়ে বলে আজকাল কাজের জিনিসগুলো নিতেও ভুলে যাচ্ছিস, এটা রাখ আর হ্যাঁ সাবধানে যাস। ইউনহা বাইজান নিয়ে চলে গেলে আসিফ দৌড়ে এসে বসকে বলে সে তো স্ক্রু ড্রাইভার নিতেও ভুলে গেছে। বস তো অবাক। সিন ইউনহার কাছে আসলে দেখি সে গাড়িতে মিউজিক প্লে করে দিয়ে রিল্যাক্স মোডে ড্রাইভ করছে। ওই একই সময় আমরা দেখি সেই পুলিশ কিয়ংপিলও দোষিকের সন্ধানে বের হয়েছে। পথের মাঝে কে যেন কিয়ংপিলকে ফোন করে কিছু একটা বলে আর সেটা শুনতেই কিয়ংপিল গাড়িটা দুম করে ঘুরিয়ে নিয়ে চলতে শুরু করে। সিন ঠিক রাত 9টার দিকে আসলে আমরা দেখি দোষিক পালানোর জন্য পুরো রেডি হয়েছে ও তার বাচ্চার সাথে খাবার খাচ্ছে। এমন সময় বাহিরে গাড়ি আসার আওয়াজ পেতেই দোষিক বুঝে যায় স্পেশাল ডেলিভারির লোক তাকে পিক করতে এসেছে। তাই সে বাহিরে এসে হাত উঁচু করে ইশারায় এদিকে আসতে বলে। কিন্তু এ কি, সে দেখে এগুলো তো কিয়ংপিলের দলবল। ব্যাস দোষিক দৌড়ে ভিতরে ঢুকে ও গেটটা লাগিয়ে দিয়ে তাড়াহুড়ো করে প্রয়োজনীয় সব জিনিসপত্র ব্যাগে ভরতে থাকে। ওদিকে কিয়ংপিলের লোকজন জানালো গেট ভাঙা শুরু করেছে। এটা দেখে দোষিক সেই রিমোটটা তার ছেলেকে দিয়ে বলে এটা তোমার কাছে রাখো। ওদিকে ইউনহা স্টেডিয়ামের অপোজিট পাশে এসে পৌঁছালে দেখে 9টা বাজতে এখনো কয়েক মিনিট বাকি আছে। ইউনহা তখন দোষিকের ফোনে মেসেজ করে গাড়ির নাম্বার প্লেটটা দেয় 6162। এটা দেখে দোষিক তার ছেলেকে বলে আমি যা বলি মনোযোগ দিয়ে শোন, স্টেডিয়ামের অপোজিট পাশে যে রাস্তার মোড়টা আছে না ওখানে সেই লোকটি পৌঁছেছে যে লোকটি আমাদেরকে পিক করার কথা, তার গাড়ির নাম্বার 6162। এই ফোনটাই রাখ, যদি নাম্বারটা ভুলে যাস তো দেখে নিস, যা সেখানে গিয়ে পৌঁছা, আমি আসতেছি। এই বলে দোষিক ছেলের হাতের স্মার্ট ওয়াচটা খুলে নিয়ে বলে এটাতে কল দিস তাহলে আমাকে পাবি। শুন বাবাকে এভাবে রেখে যেতে চাচ্ছে না, সে কাঁদতেছে। বাট দোষিক আদর করে বুঝিয়ে বাজিয়ে বাসার পিছনের জানালা দিয়ে শুনকে বের করে দেয়। এদিকে কিয়ংপিলের ছেলেপেলে দরজা ভেঙে ফেললে দোষিক ব্যাট হাতে বেরিয়ে আসে। এরপর 나도 예전에 야구 좀 했는데 어떻게 들어? তো কিয়ংপিল দোষিকের মাথায় ধ্যাম করে একটা মেরে দেয় ও কাছে বসে আদর করে বলে তোকে ভালো করে জিজ্ঞেস করতেছি, বল রিমোটটা কোথায় রেখেছিস। কিন্তু দোষিক কিছু না বলে জাস্ট হাসতে থাকে। এটা দেখে কিয়ংপিল উঠে দাঁড়ায়। এরপর তো কিয়ংপিল রুমের ভিতরে দোষিকের বাচ্চার পাসপোর্টটা পেলে সেটা গ্যাংয়ের লোকদেরকে দিয়ে বলে একে খুঁজে আনো। তো সুন রাস্তার মোড়ে এসে পৌঁছাতেই ইউনহার গাড়িটা দেখে হাঁপ ছেড়ে বাঁচে। বাট এদিকে ইউনহা তো এই বাচ্চাকে চেনে না, তাই সে বাচ্চাকে দেখেও এড়িয়ে গিয়ে আপন মনে গাড়িতে বসে থাকে। সুন দৌড়ে এসে গাড়ির জানালায় থাপড়াতে থাকে ও গেট খোলার জন্য আকুতি মিনতি করতে থাকে। কিন্তু ইউনহা পাত্তা দেয় না, কারণ সে যে কাজে এসেছে সেই কাজটা তার কাছে সবার ঊর্ধ্বে। সেই কাজের মাঝে অন্য কোনো ঝামেলায় জড়াবে না। কিন্তু যেই না বাচ্চাটি বলে ওঠে এটা 6162 নাম্বার গাড়ি না, ইউনহা বুঝে যায় সে এদেরকে পিক করতেই এসেছে। ব্যাস সিন কিয়ংপিলের কাছে আসলে দেখি সে দোষিককে ধরে এনে রুমের ভিতরে ঢুকিয়ে দিয়ে রুমে আগুন লাগিয়ে দিচ্ছে। এই সময় তার গ্যাংয়ের একজন জানতে চায় বাচ্চাটি কোথায়। কিয়ংপিল বলে একটা পেশাদার মেয়ে বাচ্চাটিকে নিয়ে পালিয়েছে।
এটা শুনে সে বলে তাহলে সেক্রেটারিকে কল দে। সিন চলে আসে সেই সেক্রেটারির কাছে। এর নাম ইউ। এর পেশা হলো যে কাউকে টর্চার করে যে কোনো তথ্য উদ্ধার করে দেওয়া। তো কিয়ংপিল একে কল করে ঘটনা খুলে বললে এ বলে ঠিক আছে আমি আসতেছি। এ বলে সে তার হাতিয়ার পরিষ্কার করতে লেগে পড়ে আর সিন চলে আসে ইউনহার কাছে। সে একটা জনশূন্য জায়গায় পৌঁছাতেই সেখানে এক চিপাই গাড়িটা থামায় ও স্বস্তির একটা নিঃশ্বাস নিয়ে ইউনহাকে একা রেখেই গাড়ি থেকে নেমে চলে যেতে থাকে। কারণ সে পুরো দমে পেশাদার, তাই সে তার কাজের বাহিরে কোনো ঝামেলাতে জড়ায় না। ওদিকে ইউন দেখে গাড়ির চাবিটা রেখেই চলে যাচ্ছে, তাই সে চাবিটা নিয়ে ইউনহাকে ডাকতে থাকে। বাট ইউনহা গুরুত্ব না দিয়ে আপন মনে যেতে থাকে। সুন তখন পিছু করতে শুরু করলে ইউন বিরক্ত হয়ে তাড়াতাড়ি নজরের বাহিরে চলে যায়। কিন্তু সুন আবার সামনে এসে দাঁড়ালে ইউনহা বিরক্ত হয়ে বলে এই পিচ্ছি তুমি কি চাও? সুন বলে আমাকে পিচ্ছি বলবেন না, আমার নাম সুন। আর হ্যাঁ এই নিন আপনি গাড়ির চাবিটা ফেলে এসেছিলেন। ইউনহা চাবিটা নিয়ে বলে খবরদার আমাকে আর ফলো করবে না। এই বলে ইউনহা যেতে থাকলে সুন বলে আমার যাওয়ার কোনো জায়গা নেই, তাতে আমার কি গুন্ডেরা আমাকে তাড়া করেছে, তো আমি কি করব? পুলিশকে গিয়ে বলো। পুলিশকে বলতে পারবো না। ইউনহা বিরক্ত হয়ে গেলে সুন বলে আন্টি আপনি আমাকে বাঁচাতে পারবেন না? না কিন্তু আপনি তো আমাদেরকে সিকিউরিটি দিতেই এসেছিলেন। আমি টাকা কামাতে এসেছিলাম, আমার কাছেও তো টাকা আছে। এই বলে সুন তার কাছে থাকা ব্যাগটা খুলে টাকা দেখিয়ে বলে বাবা বলেছে কল করবে, ততক্ষণ পর্যন্ত এসব টাকা আপনার কাছেই রাখুন। এমন সময় ইউনহার বস ফোন করে বলে ডেলিভারি হলো। ইউনহা বলে না একটা প্রবলেম হয়ে গেছে। তো ক্লায়েন্ট কি তোমার সাথে আছে? না তবে তার বাচ্চাটা আছে। পেমেন্ট পেয়েছো? না তবে ক্লায়েন্ট তার বাচ্চার কাছে টাকা রেখে গেছে। ঠিক আছে বাচ্চাটিকে তাহলে নিরাপদে রেখে টাকা নিয়ে চলে আসো। এখন প্রসঙ্গ বাচ্চাটিকে কার কাছে দিবে, তাই ইউনহা এসে বাচ্চাটিকে বলে তোমার মা আছে? না। দাদা দাদি? না। আঙ্কেল আন্টিও নেই? না। বন্ধু আছে? না। এটা শুনে ইউনহা তার বসকে বলে বাচ্চাটির কেউ নেই, এখন কি করব? বস বলে একটা এজেন্সি আছে যারা এমন বাচ্চাদের দেখাশোনা করে, ওকে সেখানেই পাঠানোর ব্যবস্থা করছি। কথা শেষ করে ইউনহা ট্রেনে ক্লান্ত হয়ে বসে থাকলে সুন এসে ইউনহার সাথে নানা দুষ্টামি করতে থাকে। এতে ইউনহা প্রচন্ড বিরক্ত হয়। বাচ্চাটা এত কথা বলছে যেন একে পিছু ছাড়াতে পারলে ইউনহা হাঁপ ছেড়ে বাঁচে। তার উপর আবার বাচ্চাটি ইউনহাকে আন্টি আন্টি বলে ডাকতেছে। ইউনহা বলে খবরদার আন্টি রাখবে না। তাহলে কি ডাকবো? কিছুই রাখতে হবে না। সিন রাতে আসলে দেখি ইউনহার বস বাচ্চাটিকে সেই এজেন্সিতে পাঠানোর জন্য এজেন্সির সাথে আলাপ করেছে এবং সেই এজেন্সি থেকে একটা লোক সুনকে নিতে এসেছে। সুন বাচ্চা মানুষ, সে ভয় পাবে, তাই লোকটি সুনের সাথে এমনভাবে হাই হ্যালো করে যেন সে সুনের বাবার বন্ধু, এবং লোকটি সুনকে মিথ্যা বলে যে সুনের বাবাই সুনকে নিয়ে যাওয়ার জন্য পাঠিয়েছে। লোকটি সুনকে নিয়ে গেলে বিরক্তের হাত থেকে ইউনহা মুক্তি পাবে, এটা ভেবে যদিও ইউনহার একটু খুশি লাগতেছে, বাট লোকটির আচরণগুলো কেমন জানি ছেলে ধরার মতো। এসব দেখে ইউনহার লোকটির উপর সন্দেহ শুরু হয় যে এই লোকটি বাচ্চাটিকে নিয়ে গিয়ে নিশ্চয়ই খারাপ কিছু একটা করবে। কিন্তু এসব চিন্তা মাথায় আসলেও ইউনহা এসব ভাবতে চাচ্ছে না, কারণ বাচ্চাটিকে তার কাছে রাখাও সম্ভব না। বাচ্চাটিকে তার কাছে রাখা মানে এসব ঝামেলায় জড়িয়ে নিজের ক্যারিয়ার ধ্বংস করা, আর ইউনহা তার ক্যারিয়ারের ব্যাপারে খুবই সিরিয়াস। তাই লোকটি ইউনহাকে নিয়ে যেতে থাকলে ইউনহা বাচ্চাটির দিকে না তাকিয়ে তাড়াহুড়ো করে চলে যেতে থাকে, যাতে সে বাচ্চাটির মায়ায় না পড়ে। বস ফোন করে বলে বাচ্চাটিকে দিয়েছো? হ্যাঁ। বাচ্চাটির থেকে পেমেন্টের টাকা নিয়েছো? হ্যাঁ। টাকা গুনে দেখেছো? ঠিক আছে। না পরে দেখবো নি। এখনো দেখোনি মানে? এক্ষুনি গুনে দেখো। এটা শুনে ইউনহা সুনে সেই ব্যাগটা খুলতেই টাকা উছলে পড়ে। ইউনহা তো পুরো ব্যাগ ভর্তি এত টাকা দেখে রীতিমতো শক। সে তাড়াহুড়ো করে সুনকে খুঁজতে শুরু করে। অনেক খোঁজাখুঁজির পর সুনকে পেলে তাকে সুন প্রথমে বুঝতে পেরেছিল যে এই লোকটি তার বাবার বন্ধু নয়, কিন্তু ইউনহা তাকে পিছু ছাড়াতে চাইছিল বলে সে চুপচাপ লোকটির সাথে এসে বাথরুমের জানালা দিয়ে পালানোর চেষ্টা করছিল। ব্যাপারটা ইউনহা ইমোশনাল হয়ে যায়। ওদিকে কিয়ংপিল থানায় এসে তার টিমকে বলে ম্যাচ ফিক্সিংকারী দোসিকের মৃত্যুর নিউজটা তোমরা শুনেছো? বেসবল মাঠে তার বডি পোড়া অবস্থায় পাওয়া গেছে। আগুন ছড়িয়ে পড়ার পর ঘটনাস্থল থেকে একটা গাড়ি পালিয়ে যাওয়ার সময় সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে। গাড়িটি পুরাতন মডেলের BMW। এই বলে কিয়ংপিল সেই ফুটেজ চালিয়ে দিয়ে বলে দেখো গাড়ির লাইসেন্স প্লেট ভুয়া। দোসিক যখন মারা যাচ্ছিল ঠিক তখনই এই গাড়িটা সেখান থেকে পালাচ্ছিল। গাড়িতে দেখো একটা বাচ্চাকেও দেখা যাচ্ছে। এই বলে শৌনের ফটো বের করে বলে দেখো এটা দোসিকের বাচ্চা। তার মানে গাড়ি চালক এই মেয়েটি দোসিককে হত্যা করেছে এবং দোসিকের ছেলেকে কিডন্যাপ করে পালিয়েছে। তো ঘটনা এখন থেকে মাত্র 1 ঘন্টা আগের, তার মানে মেয়েটি বেশি দূর যায়নি। তাই যাও সবাই বেরিয়ে পড়ো এবং আসামি পালানোর আগেই ধরে ফেলো। এটা শুনে সবাই এস স্যার বলে বেরিয়ে পড়ে। সিন একটা হোটেলে আসলে দেখি ইউনহা হোটেলে ওঠার জন্য এসেছে। তো ম্যানেজার রুমের চাবি দিতেই ইউনহা দুম করে চাবিটা নিয়ে রুমে চলে আসে। এরপর সুনকে শুয়ে দিয়ে রুমের টেলিফোনটা রিসিভ মোডে রেখে বাহিরে যেতে ধরতেই সুন বলে তুমি আবারও আমাকে ছেড়ে যাচ্ছ তাই না? ইউনহা বলে না, আমি কিছু জিনিস কিনতে যাচ্ছি। বিশ্বাস না হলে এই নাও তোমার টাকার ব্যাগ। সুনের এবার বিশ্বাস আসে ও সুন বলে আন্টি আমার খুব ক্ষুধা লেগেছে। ইউনহা বলে ঠিক আছে আমি খাবার আনবো। এই বলে ইউনহা একটা সুপার শপে আসলে দেখি ইউনহার বস ফোন করেছে আর ইউনহা কলটা রিসিভ করে রেখে দিয়ে আপন মনে কেনাকাটা করতেছে। বস বলে যাচ্ছে হারামজাদি তুই বাচ্চাটি লোকটির হাতে দিয়ে চলে না এসে উল্টো বাচ্চাটিকে নিয়ে পালাচ্ছিস কেন?
তোর কি মাথা ঠিক আছে? কেন তুই সাত করে ঝামেলাতে জড়াচ্ছিস? আমার ব্যবসা তো লাটে তুলবি, সাথে তোর জীবনটাও হারাবি। ইউনহা বসের কথায় কান না দিয়ে আপন মনে একটা স্ক্রু ড্রাইভার কেনে। এরপর আরো কিছু দরকারি জিনিস কিনতে থাকে, আর ওদিকে বস ইউনহাকে এইসব ঝামেলায় না জড়ানোর জন্য মানা করেই যাচ্ছে। ইউনহা বিরক্ত হয়ে বসের কলটা কেটে দেয় ও কাউন্টারে বিল পে করে সোজা শপিং মলের পার্কিং লটে চলে আসে কারো একটা গাড়ি চুরি করার জন্য। তো ইউনহা পার্কিং লট থেকে বের হয় আর ওইদিকে একজন কিয়ংপিলকে কল করে বলে, স্যার মেয়েটিকে একটা সুপার শপ থেকে বের হতে দেখা গেছে। আমরা মেয়েটির গাড়িকে ফলো করতেছি, মেয়েটি কোন হোটেলে উঠেছে সেটা বোঝার জন্য। কিয়ংপিল বলে, গুড জব গুড জব, তবে মেয়েটি কিন্তু খুব ডেঞ্জারাস, তাই সাবধানে থাকো, আমি আসতেছি। সিন হোটেলে আসলে দেখি সুন টিভি নিউজে তার বাবার মৃত্যু নিউজ দেখে জল টলমল চোখে টিভির দিকে চেয়ে আছে। ইউনহা এসে এই অবস্থা দেখে দুম করে টিভিটা বন্ধ করে দেয়। সুন অশ্রু ভেজা চোখে বলে, ওরা বলতেছে আমার বাবা নাকি মারা গেছে। ইউনহা কি বলবে ভাষা খুঁজে পাচ্ছে না। এদিকে কিয়ংপিলের টিম হোটেল রিসেপশনে এসে ইউনহার ফটো দেখিয়ে বলে, এই মেয়ে কোন রুমে উঠেছে? রিসেপশনিস্ট বলে 809। প্লিজ কান্না বন্ধ করে বলছি, বাঁচতে চাইলে এক্ষুনি কান্না বন্ধ করো। কিন্তু সুহুনের কান্না যেন থামছেই না। 그만 울어. 잘못했으면 그만 울어. 어? 알겠지? 뭐야 이거? কিয়ংপিল বলে, ধরে নাও ডেলিভারিটা আমাদের কাছেই দেওয়ার ছিল, এটা ভেবে পিচ্চিটিকে আমাদের কাছে দিয়ে দাও। ইউনহা আর চোখে তাকালে কিয়ংপিলের কোমরে হ্যান্ডকাফ দেখে বুঝতে পারে এটা পুলিশ। তাই সে বলে ওঠে, পুলিশ হয়ে গুন্ডামো করছেন? কিয়ংপিল হেসে দিয়ে বলে, আমি পুলিশ এটাও বুঝে গেছো? এই বলেই তো কিয়ংপিল পিস্তল তাক করে বলে, ওর বাবা আমার একটা জিনিস চুরি করেছে, আমি শুধু এই বাচ্চাটির সাহায্যে সেটা খুঁজে বের করব। ইউনহা বলে, তারপর এই বাচ্চার কি করবেন? কিয়ংপিল বলে, তারপর কি করব এখনো ভাবা হয়নি, তবে ওর বাবাকে মারার সময় ও যদি আমার ফেসটা দেখে থাকে তাহলে তো মুশকিল, একেও মেরে ফেলতে হবে। এটা শুনতেই ভয় দেখিয়ে লাভ নেই, তুমি এটা চালাতে জানো না। তখনই শুনে রাখ, আমার হাত থেকে বাঁচতে পারবি না, খুব শীঘ্রই তোকে ধরে ফেলবো। তো ইউনহা পুলিশের বলে সেই জিনিসটা খুঁজতেছে দেখে সুন তার পকেট থেকে রিমোটটা বের করে বলে, পুলিশ আঙ্কেল মনে হয় এটাই খুঁজতেছে, আন্টি তুমি এটা ওনাকে দিয়ে দাও, তাহলেই ওরা আর তোমাকে তাড়া করবে না। সিন চলে আসে একটা মেয়ে গোয়েন্দা অফিসার মিসেস মি উনের কাছে। গোয়েন্দা বিভাগ থেকে একজন ফোন করে বলে, ম্যাম পুলিশ একটা হত্যাকাণ্ডের সন্দেহভাজন আসামির ফটো দেখিয়ে তার বিস্তারিত পরিচয় জানতে চাচ্ছে, ডাটাবেস থেকে কি তথ্য দিব? ম্যাম বলে, ঠিক আছে দাও। সিন গোয়েন্দা অফিসে আসলে দেখি কিয়ংপিল ইউনহার বায়োডাটা পেয়ে গেছে। নাম জাং ইউনহা, বয়স 28, পরিবার বলতে কেউ নেই, কোনো ক্রিমিনাল রেকর্ড নেই, জন্মস্থান পিয়ংনামডোতে, আর বর্তমান ঠিকানা সেটার কোনো তথ্য নেই। এটা দেখে কিয়ংপিল হতাশ হয়ে বলে, মাত্র এই কয়টা তথ্য দিয়ে কি হবে? এমন সময় মিউন আসেও বলে, বাকি তথ্য আমার কাছে আছে। সিন কাট হলো দেখি মিউন বলতেছে, ইউনহার পরিবার উত্তর কোরিয়া থেকে অবৈধ পথে এখানে ঢোকার সময় পুলিশের গুলিতে ওর বাবা মা মারা গেলেও ইউনহা বেঁচে যায়। ও তখন অনেক ছোট ছিল, কোনো এক লোক ওকে সেই থেকে লালন পালন করে বড় করেছে। যদিও এখন সে আসলে কোথায় থাকে সেটা আমরাও অনেকবার ট্রেস করার চেষ্টা করে ব্যর্থ হয়েছি, তবে আবার ওর প্রসঙ্গটা যখন উঠতেছে তো আমি কথা দিলাম ওকে এবার বের করেই ছাড়বো। সিন ইউনহার কাছে আসলে দেখি সে একটা নিরিবিলি জায়গায় এসে গাড়ির নাম্বার প্লেটটা চেঞ্জ করতেছে, আর সুন গাড়ির ভিতরে কাপড় চেঞ্জ করতেছে। তো সুন নতুন কাপড় পরে বের হলে ইউনহা দেখে বলে, অনেক কিউট লাগতেছে, একদম আমার পোডনের মতো। পোডন? সেটাকে? ইউনহা তখন মোবাইলে তার বিড়ালের ফটো দেখিয়ে বলে, এই তো এটা দেখো, অনেক কিউট না? সুন বলে, আন্টি আপনার এই বিড়াল ছাড়া আর কেউ নেই? ইউনহা একটু ইমোশনাল হয়ে বলে, এই তো
তুমি আছো। সিন কাট হলে দেখি ইউনহা সুউনকে নিয়ে এই শহর ছেড়ে অন্য শহরে যাচ্ছে। ওদিকে কিউংপিলের টিম ও মিউনের টিম মিলে ইউনহার কাছে থাকা ফোনটা ট্রেস করেছে এবং সেই ফোনের সাহায্যে ইউনহার লোকেশন বের করে দেখতেছে যে ইউনহা সিউল শহর থেকে বুসান এক্সপ্রেস রোডের দিকে যাচ্ছে। এটা দেখতেই গোয়েন্দা অফিসার মিউন ইউনহাকে গ্রেফতার করার জন্য লোক পাঠায়। সেই লোকদের সাথে কিউংপিলও রওনা দেয়। বাট গোয়েন্দা অফিসার মিউন তো ইউনহাকে অপরাধী ভেবে এগুলো অফিসিয়ালি করতেছে। সে তো আর জানে না যে এসবের পিছনে কিউংপিলের কি মতলব আছে। আর কিউংপিল সেটা জানতেও দিবে না জন্য গোপনে তার গ্যাংকে ফোন করে বলে ওকে খুঁজে পেয়েছি, পুলিশ অফিসিয়ালি ওকে গ্রেফতার করতে যাচ্ছে, কিন্তু এরা পৌঁছানোর আগেই ওকে খতম করে দিবি, আমি লোকেশন শেয়ার করতেছি। সিন ইউনহার কাছে আসলে দেখি সে একটা পার্কিং লটে গাড়িটা পার্ক করে সুউনকে বলতেছে তুমি এখানেই থাকো, আমি একটা কাজ সেরে আসতেছি। এই বলে ইউনহা সেফটি টুলসটা সেরে চলে যেতে ধরলে সুউন থামিয়ে ইমার্জেন্সি সেফটি টুলসটার সাথে একটা লকেট লাগিয়ে দিয়ে বলে এটা তোমার জন্য, এটা রিংয়ের সাথে লাগিয়ে রাখলে কখনো হারাবে না। ইউনহা সেটা নিয়ে বলে যেই আসুক খবরদার দরজা খুলবে না। এই বলে ইউনহা চলে গেলে সুউন দরজাটা লক করে দেয়। কিন্তু কিছুক্ষণ পর পার্কিংয়ে একটা গাড়ি আসার আওয়াজ হলে সুউন মাথা নিচু করে লুকিয়ে পড়ে। একটু পর আমরা দেখি সুউন গাড়ির দরজার লকটা খুলতেছে, লাগাচ্ছে, আর ওদিকে ইউনহা পার্কিংয়ের দিকেই ফিরতেছে। সিন আবার সুউনের কাছে আসে। তো সুউন ভয়ে গাড়ি থেকে নেমে দৌড় দেয় আর ওদিকে ইউনহা ফিরতে থাকে। তো ইউনহা পার্কিং লটে এসে পৌঁছালে গাড়ির দরজাটা খোলা দেখে দৌড়ে এসে দেখে ভিতরে সুউন নেই। এটা দেখে সে হতাশায় অস্থির হয়ে পড়লে সুউন দৌড়ে এসে পিছন থেকে জড়িয়ে ধরে। ইউনহা হাফ ছেড়ে বাঁচে ও রেগে মেগে বলে তোমাকে গাড়িতে থাকতে বলেছিলাম না। সুউন বলে সরি আন্টি। ইউনহা বলে ঠিক আছে চলো। তখনই ধ্যান করে কেউ মাথায় মেরে দেয় আর ইউনহা লুটে পড়ে যায়। 챙겨. 가져가. সুউন বারবার আজুম্মা আজুম্মা বলে ডাকতে থাকে। জানিয়ে রাখি কোরিয়ান ভাষায় আজুম্মা মানে আন্টি। তো ইউনহা গাড়িতে ঢুকে সুউনকে বলে ভাবু তুমি ঠিক আছো, আসো সামনে এসে বসো। সুউন সামনে আসলে সিট বেল্ট লাগিয়ে দেয়। ব্যাস এরপর শুরু হয় তাণ্ডব। তো গাড়ি চালক মেয়েটি হসপিটালের দিকে যেতে যেতে সুউনকে বলে তোমার কাছে সত্যিই টাকা আছে তো? তখন সুউন ব্যাগ খুলে টাকা দেখায়। তার মানে সুউন টাকার কথা বলেই মেয়েটিকে হেল্প করতে রাজি করিয়েছে। তো সিন কাট হয়ে কিউংপিলের কাছে আসলে দেখি গোয়েন্দা অফিসার মিউন কিউংপিলকে ফোন করে বলতেছে আপনি এখন কোথায়? কিউংপিল বলে কোথায় আর, অপরাধী ধরতে বের হয়েছি। মিউন বলে ইউনহাকে যে মহিলাটি হসপিটালে নিয়ে গিয়েছিল তাকে জিজ্ঞাসাবাদ করে তো জানতে পারলাম বাচ্চা ছেলেটি ইউনহাকে বাঁচানোর জন্য কান্না করছিল, অথচ আপনি আমাকে বলেছেন ইউনহাই বাচ্চাটির বাবাকে মেরে ফেলেছে এবং বাচ্চাটিকে কিডন্যাপ করেছে। তাহলে একটা বাচ্চা তার বাবার খুনিকে বা কিডন্যাপারকে বাঁচানোর জন্য কান্না করবে কেন? লজিক তো মিলছে না। কিউংপিল বলে ম্যাম কনফিউজড হবেন না, ইউনহাকে আমি গ্রেফতার করি তারপর ওর অপরাধের প্রমাণ এনে দিবনি। মিউন বলে আগে অপরাধের প্রমাণ দিন তারপর গ্রেফতার করবেন। কিউংপিল বলে কিছু বলার থাকলে অফিসিয়ালি লেটার পাঠাবেন, বাই। এই বলে কিউংপিল কলটা কেটে দিলে মিউন বেয়াদবি দেখে তো অবাক। সেই সাথে তার সন্দেহটাও পাকাপোক্ত হয়ে যায় যে কিছু তো একটা ঘাবলা আছে। ব্যাস সে তার টিমকে বলে দোষীকের হত্যার ঘটনাস্থলটা পরীক্ষা করার ব্যবস্থা করো এবং সকল প্রমাণগুলো একত্র করো, আর ইউনহাকে শেষবারের মতো যেখানে দেখা গিয়েছিল আমি সেখানে যাচ্ছি। সিন ইউনহার কাছে আসলে দেখি ইউনহা গাড়িতে এইভাবে ছিল, এইমাত্র তার একটু সেন্স ফিরতেছে। তো ইউনহার সেন্স ফিরলে দেখে সুউন তার জ্যাকেটটা খুলে ইউনহার গায়ে দিয়ে রেখেছে এবং সুউন হাতে ইউনহার মেডিসিন ও মলমগুলো রেখেই ঘুমিয়ে পড়েছে। তো ইউনহা এবার তার বসকে কল করে। ফোনে পেতেই বস কেঁপে গিয়ে
গিয়ে বলে তুই কোথায়? ইউনহা লোকেশন বললে বস বলে ওখানে কি করছিস? ইউনহা বলে বুঝতে পারছি না বাচ্চাটিকে কার কাছে রেখে আসবো, তাই ভাবছি। কি ভাবছিস? বাচ্চাটিকে এখানে নিয়ে আসতে চাচ্ছিস নাকি? ইউনহা চুপ করে থাকলে বস বলে ঠিক আছে নিয়ে আয়, আর হ্যাঁ বাচ্চাটির কয়েকটা ফটো পাঠা। ফটো কেন? আরে পুলিশ ওর পিছনে পড়েছে না, তো তোর কি মনে হয় ও এখানে নিরাপদ থাকবে? ওর পাসপোর্ট বানিয়ে ওকে কোথাও পাঠাতে হবে। সুহুন দূরে কোথাও চলে যাবে, এটা শুনে ইউন থমকে যায়। মানে এই কয়দিনে সে সুহুনকে যতটা ভালোবেসে ফেলেছে তাতে সুহুনকে চিরদিনের জন্য হারিয়ে ফেলাটা ইউনহা মানতে পারছে না। কিন্তু কি আর করে, সে সুহুনের ফটো তোলার জন্য আসে। তো গাড়িতে সুহুন একটা সানগ্লাস পরে সে একটা ভাব নিয়ে বলে আন্টি তোমার বয়ফ্রেন্ড আছে? কেন? না এমনি। আচ্ছা কেমন ছেলে তোমার পছন্দ? জানি না, আর কখনো ভেবেও দেখিনি। তাহলে এখন ভাবো। ইউনহা বলে এমন ছেলে যে প্যান্টে ইস্যু করে না আর আউল ফাউল প্রশ্ন করে না, বুঝেছো? এই বলে ইউনহা চুপ করে থাকলে সুহুন বলে শোনো না। বলো। আমার ফটো তুললে কেন? তোমাকে দেশের বাহিরে যেতে হবে তাই। আন্টি তুমিও যাবে? না। এটা শুনে হাসি খুশি থাকা সুহুনের ভীষণ মন খারাপ হয়ে যায়। তো ইউনহা সুহুনকে নিয়ে বসের কাছে ফিরলে বস ও আসিফ সুহুনের সাথে হাই হ্যালো করে। এই লোকেশনটা যেহেতু সমুদ্র বন্দরে আর এখান থেকে জাহাজে করে নানা গাড়ি বিদেশে এক্সপোর্ট হয়, তাই জানালা দিয়ে সেগুলো দেখা যাচ্ছে। আসিফ সুহুনকে বলে তুমিও এমন গাড়িতে করে বিদেশে যাবে? গাড়িতে করে বিদেশ? বস বলে আরে তুমি গাড়িতে থাকবে কিন্তু গাড়িটা জাহাজে করে যাবে, বুঝেছো? আসিফ বলে তুমি সবসময় গাড়ির স্টিয়ারিং হুইল শক্ত করে ধরে থাকবে। ঠিক 5 দিন পর তুমি আমার দেশ পাকিস্তানে পৌঁছে যাবে, যেখানে আমার বাবা মা তোমার দেখাশোনা করবে। ওদিকে এইসব শুনে ইউনহার চোখে জল টলমল করে ওঠে। সিন কাট হলে দেখি ইউনহা সেই রিমোটটা বসকে দিচ্ছে। বস সেটা হাতে নিয়ে বলে এটার জন্যই তাহলে এত কিছু? ঠিক আছে এটা আমার কাছে রাখ, সুহুনকে পাকিস্তান পাঠানোর পর দেখি এটার কি করা যায়। এটা শুনে ইউনহা জানালা দিয়ে নিচে খেলতে থাকা সুহুনকে মায়াবী এক নজরে দেখতে থাকে। সিন দোসিকের হত্যার সেই ঘটনাস্থলে আসলে দেখি মিউনের কথা মতো ফরেন্সিক টিম এখানে এসে নানা তল্লাশি শুরু করেছে এবং হত্যার আসল রহস্য উদ্ঘাটনের জন্য নানা ক্লু খোঁজার চেষ্টা করছে। তো অনেক খোঁজাখুঁজির পর তারা সেখানে একটা স্মার্ট ওয়াচ পায় ঘটনার সময়, যেটা আসলে দোসিক সাথে রেখেছিল। তো এই স্মার্ট ওয়াচে দোসিকের মৃত্যু সময়কার কিছু অডিও রেকর্ডিং আছে, যেগুলোতে দোসিকের সাথে কিয়ংপিলের কথোপকথন শোনা যাচ্ছে। এটা দেখে মিউন অবাক হয়ে বলে তার মানে কিয়ংপিল দোসিকের খুনিকে খুঁজছে না, বরং সে নিজেই দোসিকের খুনি। এই বলে সে ইউনহাকে কিয়ংপিলের হাত থেকে সেভ করতে বেরিয়ে পড়ে। সিন ইউনহার কাছে আসলে দেখি সে জাহাজের দায়িত্বে থাকা ছেলেটিকে টাকা দিলে ছেলেটি বলতেছে 2 ঘন্টা পর জাহাজ ছাড়বো, তাড়াতাড়ি ওকে রেডি করেন। ইউনহা বলে ওকে একটু দেখে শুনে রাখবেন। সিন ইউনহার বস বোকের কাছে আসলে দেখি সে সুহুনের ফেক পাসপোর্ট তৈরি করছে। তো কিয়ংপিল বুকের সামনে বসে পড়ে ও বলে তুই আমাকে চিনিস? বুক বলে হয়তো খুনি নয়তো পুলিশ। ওদিকে আসিফ গ্যারেজে থাকা স্পিকারে এসব শুনতে পেলে তাড়াহুড়ো করে সুহুনকে ঘুম থেকে তোলে। এরপর গ্যারেজে রাখা একটা গাড়ির ডিকির ভিতরে সুহুনকে রেখে বলে আমি না আসা পর্যন্ত বাহিরে বের হবে না, বুঝেছো? এই বলে আসিফ হাতে একটা র্যাঞ্জ নেয়। ওদিকে কিয়ংপিল বুককে সুহুনের ফটো দেখিয়ে বলতেছে বল এই বাচ্চাটি কোথায়, তাহলে আমি তোকে ছেড়ে দেবো। বুক কিছু বলে না। কিয়ংপিল বলে আচ্ছা ইউনহা কোথায় সেটা বল। বুক কিছু বলে না। তখন তো বোককে সিগারেট জ্বালিয়ে দিয়ে কিয়ংপিল বসে পড়ে কেউ বলে এবার বল, কিন্তু এবারও বোক মুখ খোলে না। যা দেখে কিয়ংপিলের মেজাজ তো খারাপ। এমন সময় কিয়ংপিলের লোকেরা আসিফকে ধরে সেখানে আনে। কিয়ংপিল আসিফকে বলে তুই নিশ্চয়ই বলতে পারবি, বল ইউনহা কোথায় আর বাচ্চাটা কোথায়? কিন্তু আসিফও সেম, সেও মুখ খোলে না। তখন বোক চিল্লিয়ে বলে থাম আমি বলছি। এটা শুনে কিয়ংপিল থেমে গেলে বোক বলে ইউনহা কোথায় সেটা আমি জানি না, তবে যাওয়ার সময় বলে গেছে পরে সময় মতো কল দিবে। আর হ্যাঁ আমি জানি তুই কি খুঁজছিস, তুই যেটা খুঁজছিস সেটার খোঁজ আমি দিতে পারবো। কিয়ংপিল বলে কি খুঁজছি বল দেখি। বোক বলে লকারের রিমোট, যা আমার কাছে আছে আমি সেটা দিব, তবে শর্ত হচ্ছে ওদের পিছু করা ছেড়ে দিতে হবে। কিয়ংপিল বলে ঠিক আছে বল রিমোট কোথায়। বোক তখন ইশারায় একটা ড্রয়ার দেখিয়ে দিলে কিয়ংপিলের লোক সেখানে গিয়ে দেখে সেটা ফিঙ্গারপ্রিন্ট ড্রয়ার, যেটাতে বোকের ফিঙ্গারপ্রিন্ট দেওয়া আছে। কিন্তু কিয়ংপিল তো বোকের হাতটা চেয়ারের সাথে পেরেক পেরে দিয়েছে, তাই বোক ইশারায় বলে আমার হাতটা খুলে দে। তখন
Yes. তো কিয়ংপিল রিপোর্টটা পাওয়ার পর তার গ্যাং মেম্বারদেরকে বলে এবার বাচ্চাটিকে পেলেই সকল কিচ্ছা খতম, যে বাচ্চাটিকে আগে খুঁজে বের করবে তাকে 10 মিলিয়ন বোনাস দিব, যাও খুঁজে বের করো। এটা শুনতেই সবাই দৌড়ে যায়। ওদিকে দেখি মিউন ইউনহাকে খুঁজে বেড়াচ্ছে। এমন সময় একজন কল করে বলে ম্যাম তথ্য পাওয়া গেছে ইউনহা মিস্টার বুকের এখানে এসেছিল, কিন্তু এখনো সেখানে আছে কিনা সেটা নিশ্চিত না। সিন ওদিকে ইউনহার কাছে আসলে দেখি সে গ্যারেজে ফিরেই আন্দাজ পেয়েছে কিছু একটা ঝামেলা হয়েছে, তাই সে দৌড়ে বসের রুমের দিকে যাচ্ছে আর এদিকে সবাই সুউনকে খুঁজতেছে। তো ইউনহা অসহায়ের মতো নীরবে কাঁদতে কাঁদতে হঠাৎ থেমে যায়। এরপর 형, 괜찮? 형아 저기 있어요. 형한테. তো কিয়ংপিল সুউনকে ধরে ফেলে, ও হাতে পিস্তল নেয়। ইউনহা রাগ সামলে বলে ওকে ছেড়ে দে বলছি, প্লিজ এই খেলা বন্ধ কর। কিয়ংপিল বলে তোর কাছে সিগারেট আছে, থাকলে একটা দে না। ইউনহার তো মেজাজ খারাপ হয়ে যাচ্ছে। কিয়ংপিল বলে আমি বুঝলাম না এই বাচ্চাটির জন্য এত কিছু কেন করছিস, তুই এই বাচ্চাটির কে রে? ইউনহা জবাব না দিয়ে রাগে ফুসফুস করতে থাকলে সুউন কাঁদতে কাঁদতে বলে আন্টি তুমি ঠিক আছো? ইউনহা কিয়ংপিলকে বলে শুনলি তো আমি কে হই, এবার ওকে ছেড়ে দে নয়তো আমার হাতে মারা পড়বি। সুউন আসো আমার কাছে আসো। কিয়ংপিল বলে এই জীবনে আর ওকে পাচ্ছিস না। এই বলেই তো সুউনকে উদ্ধার করা হলে সুউন আন্টি আন্টি বলে কাঁদতে থাকে আর বলে আমার আন্টিকে বাঁচান। তো সুউন বাস থেকে নামলে আমরা দেখি বাসের গায়ে লেখা হ্যাপি হোম অনাথ আশ্রম, মানে সুউনকে উদ্ধার করার পর এই অনাথ আশ্রমে ভর্তি করানো হচ্ছে এবং এই অনাথ আশ্রমে স্কুল আছে যে স্কুলে সুউন পড়াশোনা করে, সাথে সুউনের সকল দেখাশোনা এই অনাথ আশ্রমই করে। তো সুউন স্কুলে যেতে থাকে আর ব্যাকগ্রাউন্ডে সুউনের কণ্ঠে ভেসে আসে আন্টি আমি ভালো আছি, তুমি ভালো আছো? এই স্কুলে আমি পড়াশোনা করছি, প্রথম প্রথম ভালো লাগতো না, কিন্তু এখন আমার অনেক বন্ধু আছে, সবাই আমাকে খুব ভালোবাসে, আমি অনেক ভালো আছি, তবে তোমাকে খুব মিস করি। আর হ্যাঁ পোডনকে নিয়ে তুমি টেনশন করো না, আসিফ ভাই তোমার পোডনের অনেক ভালো খেয়াল রাখে। আর এবারের মতো এইটুকুই বলার ছিল, বাকি কথা পরের বার বলবো, টাটা ভাই। সুউন ক্লাসরুমে বসে বসে কল্পনায় এসব ভাবছিল, ওদিকে স্কুল বাস ছেড়ে দেয়। সুউন দৌড়ে আস্তে আস্তে বাসটা মিস হয়ে যায়। 아줌마!
ইউনহা কিভাবে বেঁচে গেল এই পয়েন্টে কে কে ধরতে পেরেছেন কমেন্ট করবেন। আর হ্যাঁ, আমি কয়েকদিন আগে অসাধারণ একটা মুভি এক্সপ্লেন করেছি, কিন্তু সেটার কেন জানি তেমন ভিউ হয়নি। তাই আপনি যদি সেটা দেখে না থাকেন, স্ক্রিনে দেখুন ভিডিওটি ভেসে উঠেছে, সেটাতে ক্লিক করে দেখে নিন। আর হ্যাঁ, আমার মুভি এক্সপ্লেন করার স্টাইল অন্য সবার থেকে আলাদা, তাই এমন স্টাইলের এক্সপ্লেন যদি আপনার ভালো লেগে থাকে তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। আর হ্যাঁ, চ্যানেলটি নতুন, তাই লাইক কমেন্ট করে একটু উৎসাহ দিন। ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন, টেক কেয়ার, বাই বাই।